তো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুরু করা যায় স্যার। জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, আমরা ছিলাম কোথায়? দলিলের ভিতর, তাই না? দলিলের ডকুমেন্টের আলোচনা ছিলাম। আচ্ছা, আমাদের সাক্ষ্যয়নে বলেছে কি, দলিল আপনার ফল। আচ্ছা, এখন আমরা চলে যাব এভিডেন্স। এভিডেন্স, সাক্ষ্য শব্দটার ওখানে চলে যাব। জি, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন নাকি? না স্যার। ভিডিওটা না, দেখা দেখা যাচ্ছে যায় না? না তো কাউকে, এটা শুধু অডিও না শোনা যায়। আচ্ছা আচ্ছা, শুধু অডিও, ঠিক আছে। দেখা তো প্রয়োজন নাই। দেখা তো প্রয়োজন নাই। আচ্ছা, এনিওয়ে, তো এভিডেন্স, এখন আমরা চলে যাচ্ছি এভিডেন্স নিয়ে। এখানে সাক্ষ্যবান বলেছে এভিডেন্স মিনস এন্ড ইনক্লুডস অল স্টেটমেন্টস which the court permits or requests to be made before it by witnesses in relation to matters of fact under inquiry. অর্থাৎ বিচার্য বিষয়ের অনুসন্ধানের সাথে সম্পর্কিত যে সকল বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেন বা সাক্ষীর যে সকল বিবৃতি আদালতের প্রয়োজন হয়, এই ধরনের বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। তাহলে সাক্ষ্যবানের দৃষ্টিতে প্রথম যে সাক্ষ্যটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। কোনটা ওরাল এভিডেন্স? বিচার্য বিষয়ের অনুসন্ধানের সাথে সম্পর্কিত যে সকল বিবৃতি দেওয়ার জন্য আদালত অনুমতি দেন বা সাক্ষীর যে সকল বিবৃতি আদালতের প্রয়োজন হয়, এই ধরনের বিবৃতিকে মৌখিক সাক্ষ্য বলে। তাহলে আদালতে প্রয়োজনীয় বিবৃতিতে হচ্ছে যে মৌখিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য। তো আদালত কখন অনুমতি দিবে? আদালত বিচার্য বিষয়ে বা প্রাসঙ্গিক বিষয়ে কেবল কথা বলার জন্য অনুমতি দিবে। যখন কোনো ব্যক্তিকে বিচার্য বিষয়ে বা প্রাসঙ্গিক বিষয়ে কিছু বলার জন্য আদালতের প্রয়োজন হবে, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য অনুমতি দিবেন। তার সেই বিবৃতিটা হচ্ছে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স। আরেকটা এভিডেন্স হচ্ছে অল ডকুমেন্টস প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দি কোর্ট, সাচ ডকুমেন্টস আর কল্ড ডকুমেন্টারি এভিডেন্স। তার অর্থ হচ্ছে যে সকল দলিল আদালতের পরিদর্শনের জন্য, ইন্সপেকশন, পরিদর্শন মানে কি? পরিদর্শন মানে এটা পর্যবেক্ষণ করবে, এটা দেখবে, এটা পর্যালোচনা করে পর্যবেক্ষণ করবে। যে সকল দলিল আদালতের পরিদর্শনের জন্য উপস্থাপিত করা হয়, প্রডিউস করা হয়, এ ধরনের দলিল পত্রকে দলিলি বা দালিলিক সাক্ষ্য বলে। দালিলিক সাক্ষ্য বলে। আচ্ছা, তাহলে আমরা সাক্ষ্য আইনে দুই ধরনের এভিডেন্সের এর সাথে পরিচয় হলাম। একটা হচ্ছে ওরাল এভিডেন্স, একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। 2022 সালে এসে আরেকটা এভিডেন্সের সংযোগ হয়েছে, সেটা হলো যে ফরেনসিক এভিডেন্স। ফরেনসিক এভিডেন্স, যে কোনো উপাদান বা বস্তু যা রক্ত, বীর্য, চুল, শরীরের সমস্ত উপাদান, অঙ্গ বা অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, আইরিশের ছাপ, পায়ের ছাপ বা অনুরূপ অন্য যে কোনো উপাদান বা বস্তু যা কোনো অপরাধ সংগঠনের বিষয় প্রতিষ্ঠা করে বা উক্ত অপরাধের সাথে অপরাধী বা অপরাধের শিকার ব্যক্তির যোগসূত্র বা সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং যা কোনো ঘটনাকে প্রমাণ বা মিথ্যা প্রমাণ করে, এই ধরনের উপাদান বা বস্তুকে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য বলা হয়। ফরেনসিক সাক্ষ্য বলা হয়। আমাদের 1872 সালের সাক্ষ্য আইনের সাক্ষ্যের যে প্রকারভেদ, কত প্রকার ও কি কি, এভাবে সুনিশ্চয় বলা হয়নি। তবে আমরা একদম সাদামাটা ভাবে দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের সাক্ষ্যের কথা আসছে: ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, দেন সর্বশেষ ফরেনসিক এভিডেন্স। এর বাইরেও কিন্তু ব্যবহারিক আহ জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে, বিচার আদালতে আমরা কতগুলো সাক্ষ্যের কতগুলো ধরনের সাথে পরিচিত, এগুলো প্রয়োগযোগ্যতা আছে। যেমন আমরা বলে থাকি ডাইরেক্ট এভিডেন্স অর সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, প্রত্যক্ষ সাক্ষ্য বা অবস্থাগত সাক্ষ্য। আমরা কোনোটাকে বলি প্রাইমারি এভিডেন্স, কোনোটাকে বলি আমরা সেকেন্ডারি এভিডেন্স। তো প্রাইমারি এভিডেন্স মানে প্রাথমিক বা গৌণ সাক্ষ্য,
হ্যাঁ, আবার যেটা সেকেন্ডারি এভিডেন্স যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আপনার সার্টিফাইড কপিকে আমরা সেকেন্ডারি এভিডেন্স বলে থাকি, বা কোনোটাকে মৌখিক দলিল সাক্ষ্য, যেটা ওরাল এভিডেন্স ও ডকুমেন্টারি এভিডেন্স আমরা শুনলাম। তারপর হচ্ছে মৌলিক এভিডেন্স বা জনশ্রুতিমূলক সাক্ষ্য, অরিজিনাল অর হিয়ার্সে বলি আমরা। আর শারীরিক ফরেন্সিক তো আমরা জানলামই। এখন সর্বশেষ আমরা ডিজিটাল এভিডেন্স। তো এভিডেন্সের এই যে রকমফের আছে, এগুলো আমার সত্যিকারের বিচার আদালতে এগুলোর প্রয়োগিকতা আছে, প্রায়োগিকতা আছে। এগুলো আপনারা জেনে জানবেন। তাহলে এভিডেন্সের সংখ্যাটা আমরা জেনে গেলাম। এরপরে আছে প্রমাণ। প্রমাণ কাকে বলে সেটার সংজ্ঞা সাক্ষ্য দেওয়া নেই। তো প্রমাণটা আমরা তখনই আমরা বলে থাকি একটা বিষয় প্রমাণ হয়েছে, বা একটা বিষয়কে প্রমাণ তখনই বলে যায় যখন সাক্ষ্য প্রমাণে বা এই সবকিছু বিষয় বিবেচনা করে যখন একটা বিষয় বিশ্বাস করা অনিবার্য হয়ে ওঠে, সেটাই প্রমাণ। বা একটা বিষয়ের অস্তিত্বহীনতা অনিবার্য হয়ে ওঠে, সেটাই প্রমাণ। সেটা বিশ্বাস করাটাই, অস্তিত্বহীনতা বিশ্বাস করাটাই প্রমাণ। প্রমাণের ডাইরেক্ট কোনো ডেফিনেশন সাক্ষ্য না দিলেও প্রমাণের তিনটা ধরন আছে, প্রমাণের তিনটা অবস্থা আছে, সেটা কিন্তু সাক্ষ্য বলেছে। সেটা হচ্ছে কি? প্রুফড, মানে প্রমাণিত। তার বিপরীত হচ্ছে মিথ্যা প্রমাণিত, যেটাকে আমরা বলি ডিসপ্রুভ। আর প্রমাণিত, তার বিপরীত মিথ্যা প্রমাণিত। এই দুইটার মাঝখানে একটা প্রমাণের একটা অবস্থা আছে, যেটাকে বলা হচ্ছে নট প্রুফ। নট প্রুফ বা অপ্রমাণিত। অপ্রমাণিত। এখন আমরা দেখবো প্রমাণিত কাকে বলে। এখানে বলা হয়েছে কোনো ঘটনা মানে ফ্যাক্ট তখনই প্রমাণিত বলা হয় যখন আদালত এই ফ্যাক্টের উপর আনিত বিষয়সমূহ বিবেচনা করে, অর্থাৎ এই ফ্যাক্টের উপর আনিত ফ্যাক্ট সমূহ বিবেচনা করে ঘটনাটির মানে ফ্যাক্টের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন, অথবা এর এর অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে একজন বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ বিশেষ ক্ষেত্রের পরিস্থিতি বিবেচনা করে অস্তিত্ব অনুমান করতে পারেন। তাই তখন আমরা বলবো যে এটা প্রমাণিত, বিষয়টি প্রমাণিত। তাহলে আদালতের সামনে উপস্থাপিত যে বিষয়টি, সেই বিষয়টি প্রমাণের জন্য যে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে সেগুলো বিচার বিশ্লেষণ করে যদি আদালত মনে করেন যে এটার অস্তিত্ব প্রমাণ হয়েছে, তাহলে এটা প্রমাণিত। অথবা কোনো বুদ্ধিবৃত্তি সম্পন্ন সাধারণ মানুষের কাছে যদি মনে মনে হয় যে এটা প্রমাণিত, ধরে নেওয়া যায়, তাহলে এটা প্রমাণিত। আর প্রমাণিতের বিপরীতটা হচ্ছে মিথ্যা প্রমাণিত। কোনো ঘটনা তখনই মিথ্যা প্রমাণিত বলা হয় যখন আদালত এর উপর আনিত বিষয়সমূহ বিবেচনা করে ঘটনাটির অস্তিত্ব নেই বলে, আগে বলছে অস্তিত্ব বিশ্বাস করেন, অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা, আর এখন বলছে ঘটনার অস্তিত্ব নেই বলে, যেহেতু এটা নেগেটিভ, মিথ্যা প্রমাণিত। নেই বলে বিশ্বাস করেন অথবা এর অস্তিত্ব এতই সম্ভব বিবেচনা করেন যে একজন বুদ্ধিবৃত্তিক সমান মানে বিশেষ ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে এর অস্তিত্ব নেই বলে অনুমান করতে পারেন, তখন এটা মিথ্যা প্রমাণিত। তখন এটা মিথ্যা প্রমাণিত। তাহলে প্রমাণিতটাও একটা বিশ্বাস, মিথ্যা প্রমাণিত একটা বিশ্বাস। প্রমাণিতটা হচ্ছে ইতিবাচক বিশ্বাস, আর মিথ্যা প্রমাণিত হচ্ছে নেতিবাচক বিশ্বাস। অর্থাৎ এ বি কে খুন করেছে, এটা প্রমাণ হয়ে গেছে সাক্ষ্যের প্রমাণের ভিত্তিতে, এটা বিশ্বাস করার মতো প্রমাণ হয়ে গেছে, তো এটা প্রমাণিত। তাহলে এটা বিশ্বাসটা কি? খুন হয়েছে, পজিটিভ বিশ্বাস, খুন হয়েছে, এই বিশ্বাসটাই প্রমাণিত। এই যে খুন হয় নাই, এই নেগেটিভ বিশ্বাসটা হচ্ছে দেখি মিথ্যা প্রমাণিত। তাহলে নট প্রুফ কোনটা বা অপ্রমাণিত কোনটা? নট টু বি প্রুফড বা নট প্রুফ কোনটা? কোনো ঘটনা তখনই অপ্রমাণিত বলা হয় যখন তা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত কোনোটাই হয় না। তাহলে অপ্রমাণিত হলো যে বিচার্য বিষয়টি প্রমাণের জন্য কোনো পক্ষ চেষ্টাও করেনি, আবার এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য কোনো পক্ষ চেষ্টা করে নেই, এটা অ্যাজ ইট ইজ বিচার্য বিষয়ে রয়ে গেছে। এটাই হচ্ছে নট প্রুফ, মানে অপ্রমাণিত। আচ্ছা, তো আমরা আপনার সেকশন 3 এবং 3 পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, হুম, এই বিষয়ের উপর আমরা এখন একটা ফোকাস দিব। কি কি আপনাকে আমাকে মনে রাখতে হবে, একটু ফোকাস আলোচনা থাকবে। ফোকাসটা মাথায় রাখাটা একটু জরুরি। দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022 দ্বারা ডিজিটাল রেকর্ডকে দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022 দ্বারা ডিজিটাল রেকর্ডকে দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, মনে রাখবেন, কম্পিউটারে প্রস্তুতকৃত যে কোনো লেখা, সিসিটিভি ফুটেজ বা মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও বা ওয়েবসাইটে প্রকাশিত গ্যাজেট ইত্যাদি ডিজিটাল রেকর্ড মনে গণ্য হবে এবং এগুলো সাক্ষ্য আইন অনুসারে দলিলের অন্তর্ভুক্ত হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022 এর সংশোধন অনুসারে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে নিম্নলিখিত বিষয়গুলো যুক্ত হবে। আমি আবার বলছি,
দ্য এভিডেন্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট 2022 এর সংশোধন অনুসারে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে নিম্নলিখিত বিষয়গুলো যুক্ত হবে: ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক, অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, অডিও, ভিডিও, ডিজিটাল বহুমুখী ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক, যেটাকে আমরা ডিভিডি বলি, কম্পিউটার উদ্ভূত মাইক্রোচিপ ইত্যাদিতে প্রস্তুতকৃত, প্রেরিত, গৃহীত বা ধারণকৃত কোনো রেকর্ড, ডাটা বা তথ্য, এগুলি সবই ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের অন্তর্ভুক্ত। ড্রোন ডেটা বা ক্লোজড সার্কিট সার্কিট টেলিভিশনের রেকর্ড, সিসিটিভি রেকর্ড, এগুলো ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। সেলফোন মানে মোবাইল, স্মার্টফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার বা ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইসের কোনো রেকর্ডসও কিন্তু আমার ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য হবে। খেয়াল করেন, রক্ত, বীর্য, চুল, শরীরের সমস্ত উপাদান, শরীরের মানব মানব শরীরের সমস্ত উপাদান, অঙ্গ বা অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, চোখের কণিকার ছাপ, পায়ের ছাপ সম্পর্কিত সকল উপাদান সমূহ বা বস্তু সমূহ যা অনুর প্রকৃতির অন্য কোনো উপাদান বা বস্তু শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্যমাত্রে গণ্য হবে যদি এমন উপাদান বা বস্তু সমূহ প্রতিষ্ঠা করে যে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা অপরাধ ও অপরাধের মধ্যে কোনো সংযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠা করে কোনো ঘটনা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত করতে পারে। এগুলো হচ্ছে ফোকাস এরিয়া, এগুলো মনে রাখবেন। এখন আমরা দেখবো এই 1 থেকে 3-এর উপরে বিগত সালে কি প্রশ্ন এসেছিল। আমরা নমুনার প্রশ্ন দেখব। 2022 সালের বার কাউন্সিল পরীক্ষায় দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়, এই প্রশ্নটি এসেছিল। অপশন: ক, মানচিত্র একটি দলিল; খ, মুদ্রিত বই একটি দলিল; গ, ব্যঙ্গচিত্র দলিল নয়; ঘ, বেসরকারি দপ্তরের হিসাব বই একটি দলিল। তাহলে কোন বক্তব্যটি সঠিক নয়? কে বলতে পারবেন? ব্যঙ্গচিত্র। ব্যঙ্গচিত্র কি? পুরোটা বলতে হবে। দলিল নয়। ইয়েস, ব্যঙ্গচিত্র দলিল নয়, এই বক্তব্যটা সঠিক নয়। তার মানে ব্যঙ্গচিত্র দলিল, তার মানে কি ব্যঙ্গচিত্র দলিল? কারণ দুইটা প্রশ্নের দুইটা অংশ যদি নেগেটিভ হয় তাহলে জিনিসটা পজিটিভ, মাইনাস মাইনাস প্লাস। প্রশ্ন করছে যে দি এভিডেন্স এর 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়, আর এখানে বলছে ব্যঙ্গচিত্র দলিল নয়, দুইটাই নয় নয়। তার মানে ব্যঙ্গচিত্র একটা কি? দলিল। ক্যারিকেচার একটা কি? দলিল। আচ্ছা, 2023 সালে বার কাউন্সিল পরীক্ষা এসেছিল দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে কোনটি ইলেকট্রনিক রেকর্ড নয়? সিসিটিভি ফুটেজ, খ, ডিএনএ ডাটা, গ, সফট ডাটা, ঘ, ড্রোন ডাটা। বলেন, কোনটা ইলেকট্রনিক রেকর্ড নয়? ডিএনএ ডাটা। ইয়েস। তাহলে এটা কি? এটা কোথায় পড়বে তাহলে? এটা ফরেনসিক এভিডেন্সের মধ্যে পড়বে। এটা ফরেনসিক এভিডেন্সের মধ্যে, কারণ মানব শরীরের অংশ, শরীর সম্পর্কিত, এগুলো ফরেনসিক এভিডেন্স। ঠিক আছে, এই দুটো প্রশ্ন এসেছিল। এখন আমরা চলে যাব আমার প্রথম অধ্যায়ের, প্রিলিমিনারি অধ্যায়ের লাস্ট সেকশন, সেকশন 4। সেকশন 4-এ কিন্তু আপনার অনুমানের 3টা ধরন নিয়ে কথা বলেছে, যদিও অনুমানের সংজ্ঞা দেয় নাই। আমার সাক্ষ্য আইনে কিন্তু প্রিজামশন বা অনুমানের কোনো সংজ্ঞা দেয় নাই, কিন্তু প্রিজামশনের প্রকার 3টা প্রকার আছে, এটা নিয়ে কথা বলেছে। সেটা কি বলেছে? মে প্রিজিউম, অনুমান করতে পারে। কে কে অনুমান করতে পারে? তা আদালতের জন্য, এই পরিভাষাটা আদালতের জন্য, আদালত অনুমান করতে পারে। আর একটা হচ্ছে শাল প্রিজিউম, আদালত অনুমান করবে, এটা আদালতের উপর একটা কম্পালশন, করবেই, অবশ্যই করবে, এটা হচ্ছে শাল প্রিজিউম। একটা হচ্ছে যে কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। তাহলে আমরা তিনটার ধারণা একটু নিই আরো ডিটেলস। মে প্রিজিউম বলতে কি বলছে? বলেছে যেখানেই এই আইনের বিধান আছে, যে এই আইন মানে কি? এই সাক্ষ্য আইন। যেখানেই সাক্ষ্য আইনের বিধান আছে যে আদালত কোনো বিষয়ে ধরে নিতে পারেন
সেখানে আদালত সেই বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত তা প্রমাণিত বলে গণ্য করবেন, না হয় তা প্রমাণ করার আহ্বান জানাবেন। অর্থাৎ আমার সাক্ষ্য আইনের কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোকে আদালতকে অনুমান করার জন্য অনুমতি মানে আইন বলেছে এগুলো আপনি অনুমান করে নিতে পারবেন। কি অনুমান করে নেবেন? যে এগুলো জিনিসটা জেনুইন। কতক্ষণ অনুমান করে নেবেন? যতক্ষণ মিথ্যা প্রমাণিত না হয়। অর্থাৎ প্রিজিয়ামভুক্ত বিষয়গুলোকে অপরপক্ষ চাইলে মিথ্যা প্রমাণের সুযোগ নিতে পারে, অথবা অপরপক্ষ মিথ্যা প্রমাণের সুযোগ না নিলেও আদালতের কাছে যদি কোনো ধরনের সন্দেহ হয়, আদালত এই আইনে বলেছে ধরে না নিয়েও কিন্তু কাউকে প্রমাণের জন্য আহ্বান করতে পারেন প্রিজিয়ামভুক্ত বিষয়গুলো। সেই প্রিজিয়ামভুক্ত বিষয়গুলো হলো, আপনারা নোট নেন, ধারা 86 থেকে 88 বিষয়গুলো, এভিডেন্স অ্যাক্টের ধারা 86 থেকে 88 এর বিষয়গুলো। নোট নিচ্ছেন? আপনারা নোট নিচ্ছেন? জি স্যার। 90 ও 114 ধারা, 86 থেকে 88, 90 ও 114 ধারার বিষয়গুলো আদালত অনুমান করতে পারেন যতক্ষণ অপর পার্টি সেগুলো মিথ্যা প্রমাণ না করে, অথবা আদালত মিথ্যা প্রমাণের জন্য কাউকে অনুমতি না দেয়। এখন হচ্ছে শাল প্রিজিউম। দেখেন, যেখানেই এই আইনের নির্দেশ আছে যে আদালত কোনো বিষয় অবশ্যই ধরে নেবেন, সেখানে উক্ত বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা প্রমাণিত বলে গণ্য করবেন। তাহলে শাল প্রিজিউমভুক্ত বিষয় মানে এই আমাদের সাক্ষ্য মানে কিছু বিষয়কে আদালতকে অনুমান করতে আপনার বাধ্য করছে, যা আদালত অনুমান করবেনই। শাল প্রিজিউম, এটা আদালতের উপর একটা চাপ, কম্পালশন। তবে এই শাল প্রিজিমুক্ত বিষয়গুলো চাইলে অপরপক্ষ মিথ্যা প্রমাণের সুযোগ গ্রহণ করতে পারে। তাহলে অপরপক্ষ যতক্ষণ পর্যন্ত মিথ্যা প্রমাণ না করে ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই ধরে নেবেন যে জিনিসগুলো অ্যাজ ইট ইজ জেনুইন। সেটাই হচ্ছে শাল প্রিজিউম। তাহলে শাল প্রিজিউমের ধারাগুলো হচ্ছে থেকে 79 থেকে 85। লিখেন, শাল প্রিজিউমভুক্ত ধারা হচ্ছে 79 থেকে 85, 89 আর 105। এখন হলো চূড়ান্ত প্রমাণ, অনুমানের তৃতীয় ধারণা, থার্ড আইডিয়া, সেটা হলো কনক্লুসিভ প্রুফ। বলেছে একটি বিষয়কে একটি ফ্যাক্টকে অন্য একটি ফ্যাক্টের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা যা অবশ্যই প্রমাণিত বা অপ্রমাণিত করার জন্য কোনো প্রকার সাক্ষ্য দেওয়া যাবে না। ঠিক আছে? সেটা কি বলেছে? এই আইনের যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করা হয়, তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণিত হলে অপর বিষয় প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্য দেওয়ার অনুমতি দিবেন না। যখন দুইটা ফ্যাক্টের ভিতরে একটা ফ্যাক্ট প্রমাণিত হলে অপর ফ্যাক্টটা অবশ্যই প্রমাণিত বলে আদালত গণ্য করবেন, কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরে নেবেন। এই চূড়ান্ত প্রমাণের বিষয়টাকে খণ্ডানোর জন্য আর কোনো পক্ষকে অনুমতি দিবেন না। তাহলে চূড়ান্ত প্রমাণভুক্ত বিষয়গুলো কি? দুইটা দুইটা ধারাতে আছে, ধারা 41 ও ধারা 112। ধারা 41 ও ধারা 112 লিখেছেন? কথা বলতে হবে। আপনারা লিখেছেন কেউ? জি স্যার। জি জি, একটু রিপ্লাই দিবেন। আচ্ছা, তো যাই হোক, তাহলে অনুমানটা কি? অনুমানটা হলো বিনা প্রমাণে সাময়িকভাবে ধরে নেওয়া বা মেনে নেওয়া। মেনে নেওয়ার নামই হচ্ছে অনুমান। বিনা প্রমাণে বিনা প্রমাণে সাময়িকভাবে ধরে নেওয়া বা মেনে নেওয়ার নামই হচ্ছে অনুমান। আচ্ছা, এই চার ধারার এই অনুমানের এই তিনটা ধারণার সাথে পরিচিত হওয়ার মধ্যে দিয়ে আমাদের প্রথম অধ্যায় শেষ। আমাদের সাক্ষ্য আইনের প্রিলিমিনারি আলোচনা শেষ। সাক্ষ্য আইনের প্রিলিমিনারি আপনারা খুব বেসিক ডিসকাশন, খুব বেসিক আপনার নলেজ, আপনার এটার উপর যত বেশি পাণ্ডিত্য এই প্রিলিমিনারি সাবজেক্টের উপর থাকবে আপনার, আপনি তত বেশি সাক্ষ্য আইনের উপর মাস্টারি করতে পারবেন। বিশেষ করে ফ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, তারপরে প্রিজাম্পশন, প্রিজিউম, শাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফের এগুলো কি, এগুলো অ্যাজ ইট ইজ বুঝতে চেষ্টা করবেন।
তারপরে আপনার এই এই যে হালের এই এভিডেন্স কি বলে যে এই আপনার ফরেনসিক এভিডেন্সের বা ডিজিটাল রেকর্ডের বা ইলেকট্রনিক রেকর্ডের বিষয়বস্তুগুলো কতভাবে আসছে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে। এগুলো থেকে টেকনিক্যালি এমসিকিউ প্রশ্ন মেরে দিতে পারে। ঠিক আছে? তো সেই জন্য এই বিষয়গুলো রিসেন্ট ডেভেলপমেন্ট গুলো একেবারে নখদর্পণে রাখতে হবে ইন টোটো। তারপরে এখানে আবার ওই যে এই বললাম আহ আদালত প্রমাণিত বা ওই মিথ্যা প্রমাণিত প্রমাণিত অপ্রমাণিত এই ধারণাগুলোর সাথে আপনারা অ্যাজ ইট ইজ পরিচিত হতে হবে। এগুলো যত বেশি ভালো বুঝবেন তত বেশি সাক্ষ্য কারণ এই পুরো এন্টার সাক্ষ্যটা দাঁড়িয়ে আছে এই পরিভাষাগুলোর উপরে। এই বিচার্য বিষয় কি, এই ফ্যাক্ট কি, বিষয় কি, বিচার্য বিষয় কি, ঠিক আছে, প্রাসঙ্গিকতা কি, এগুলোর উপরে দাঁড়িয়ে আছে। এনিওয়ে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে। প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে। আচ্ছা, এখানে একটা কথা তার আগেই বলাটা আরো সঙ্গত, আমি প্রথমেই বলতে পারতাম, এটা বলাটা স্কিপ হয়ে গেছে। আমার সাক্ষ্য আইনের প্রথম খণ্ড মূলত আলোচনা করেছে আহ কি বিষয়ে, এই প্রাথমিক বিষয়গুলোতে তো কিছু সংজ্ঞা দিয়েছে, রেভিনিউ যে সেটা আছে এরপরে মানে একটা বিষয় বিচার্য বিষয়টা কি আর প্রাসঙ্গিক বিষয়গুলো কি, বিচার্য বিষয় কি আর প্রাসঙ্গিক বিষয়গুলো কি, এগুলো নিয়েই মূলত প্রাথমিক প্রথম খণ্ডটা আলোচনা কেন্দ্রীভূত করেছে। তো তো প্রথম খণ্ডতে আছে দুইটা অধ্যায়, আমি আগে বলেছি। তার মধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়তে এক থেকে চার নং ধারা পর্যন্ত বিস্তৃত ছিল, আমরা দেখেছি, যেটা আলোচনা মাত্র শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় অধ্যায়তে প্রবেশ করছি। সেই দ্বিতীয় অধ্যায়, এন্টায়ার দ্বিতীয় অধ্যায় পুরোটাই পুরোটাই হলো আপনার প্রাসঙ্গিকতার বিষয় নিয়ে আলোচনা করেছে, রেলিভেন্সি অফ ফ্যাক্টস, অর্থাৎ বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছে। এখানে ধারা আছে 5 থেকে 55, 5 থেকে 55টা ধারা আছে। তার মানে আহ আহ, এক কয়টা 51টা ধারা এখানে, ধারাতে আমার প্রাসঙ্গিকতার বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অনেক বড় ধরনের চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা যত ভালো বুঝবেন তত ভালো পরবর্তী বিষয়গুলো সহজে বুঝে যাবেন। বেসিকলি সাক্ষ্য আইনের মূলত এই প্রথম খণ্ডের এই 1 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়গুলো যদি আপনি ভালো বুঝেন তাহলে পরেগুলো একদম পানি ভাতের মতো মনে হবে। সেই জন্য এগুলোর উপর বেশি বেশি জোর দিবেন, বেশি বেশি জোর দিবেন। আমরা এখন চলে যাচ্ছি সেকশন 5-এ। সেকশন 5-এ, তো সেকশন 5-এর দ্বিতীয় অধ্যায়ের শুরুতে হেডিংটা কি দেখেন, অফ রেলিভেন্সি অফ ফ্যাক্টস। অফ দি রেলিভেন্সি অফ ফ্যাক্টস, বিষয়ের প্রাসঙ্গিকতা নিয়েই মূলত আমার দ্বিতীয় অধ্যায়টা আলোচনা হয়েছে। এখানে 5 ধারাতে প্রথমে বলেছে কি, এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রেলিভেন্ট ফ্যাক্টস। সাক্ষ্য দেয়া যাবে কেবল ফ্যাক্টস ইন ইস্যু, বিচার্য বিষয়ের উপরে, এবং বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়ের উপর, রেলিভেন্ট ফ্যাক্টস এর উপর দেওয়া যাবে, ফ্যাক্টস ইন ইস্যুর উপর দেওয়া যাবে আর রেলিভেন্ট ফ্যাক্টস এর উপর দেওয়া যাবে। এর বাইরে আর কোনো বিষয়ে আদালতে আপনি বাদী হন আর বিবাদী হন, যেই হন, সাক্ষী দিতে পারবেন না। এই কথাটাই বলেছে 5 ধারায়। তা আপনি বিচার্য বিষয়ের উপরে অথবা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয়ের উপরে তখনই সাক্ষ্য দিবেন। কি সাক্ষ্য দিবেন? হয় আপনি মৌখিক সাক্ষ্য দিবেন, নয় দালিলিক সাক্ষ্য দিবেন, না হলে আপনি ফরেনসিক এভিডেন্স উপস্থাপন করবেন। তাহলে যে ডিজিটাল রেকর্ড বা এভিডেন্স সেটা তো দলিল ডকুমেন্টের মধ্যে পড়েই গেছে। তাহলে আপনি 3 ধরনের এভিডেন্সের কোনো একটা দ্বারা বা 3টা দ্বারা বা যে কোনো 2টা দ্বারা আপনি বিচার্য বিষয় সম্পর্কে অথবা বিচার্য বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক বিষয়ের উপর সাক্ষ্য দিতে পারবেন। এর বাইরে আপনি কোনো বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন না। এই কথা বলেছে 5 ধারায়। তাহলে 5 ধারার হুবহু টেক্সটটা কি, এভিডেন্স মে বি গিভেন ইন এনি শুট অর প্রসিডিং of the existence or non-existence of every fact and issue, and of such other facts as are hereinafter declared to be relevant, and of no others. And of no others মানে এই দুই বিষয় ছাড়া আর কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে না। কোন দুই বিষয়? বিচার্য বিষয় আর হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এটা মাথায় রাখতে হবে। বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক, এই দুই বিষয় ছাড়া কোনোভাবেই আর কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমার 5 ধারাটা হচ্ছে মূলত হচ্ছে দেখি আপনার গাইডিং সেকশন। হ্যাঁ, এখানে বেসিক সেকশন, এখানে জেনারেল প্রিন্সিপালটা বলে দিয়েছে।
পক্ষরা আদালতে সাক্ষী দিতে পারে বিচার্য বিষয় আর হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, এই কথাটা 5 ধারা বলে দিয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আছে, দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত প্রচলিত কোনো আইন অনুযায়ী কোনো ব্যক্তি যে বিষয়ে প্রমাণ করার অধিকারী নয়, এই ধারা অনুযায়ী সেই ব্যক্তি সেই বিষয়ে সাক্ষ্য প্রদান করতে পারে না। ওই দেওয়ানি কার্যবিধিতে প্রমাণের দায়, বার্ডেন অফ প্রুফের একটা আছে, দায় আছে। অর্থাৎ মানে একটা বিষয় প্রমাণটা কার করতে হবে, কখনো বিষয়টা বাদীর করতে হয়, কখনো বিবাদী করতে হয়। যখন এক বিষয়টা বিবাদীর প্রমাণের দায়িত্ব, তখন এই বিষয়ে বাদীর সাক্ষ্য দেওয়ার কোনো অধিকার নাই। যখন কোনো একটা বিষয় প্রমাণের দায়িত্ব বাদীর, সেই বিষয়ে তখন বিবাদীর সাক্ষ্য দেওয়ার কোনো বিষয় নাই। এই কথাটাই এখানে বলেছে, এই কথাটাই এখানে বলেছে। দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত প্রচলিত কোনো আইন অনুযায়ী কোনো ব্যক্তি যে বিষয়ে প্রমাণ করার অধিকারী নয়, এ ধারা অনুযায়ী সেই ব্যক্তি সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য প্রদান করতে পারে না। তো আমরা আর এখানে এই 5 ধারাতে আর ফোকাস না করি। হম তবে এখানে আপনাকে মনে রাখতে হবে, কোন মামলার বা কার্যক্রমের বিচার্য প্রত্যেক বিষয়ের এবং এই আইনে যে সমস্ত বিষয়কে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়েছে তার অস্তিত্ব বা অস্তিত্বের সময় সাক্ষ্য দেওয়া যেতে পারে, এবং এসব ছাড়া অন্য কোনো বিষয় বা ঘটনার সময় সাক্ষ্য দেওয়া যাবে না। অর্থাৎ যে কোনো মামলার বিচার্য বিষয় ও সাক্ষ্য আইনের 5 থেকে 55 দ্বারা বঞ্চিত 55 দ্বারা বর্ণিত প্রাসঙ্গিক বিষয়গুলো ব্যতীত অন্য কোনো কিছু সাক্ষ্য দেওয়া যাবে না। তো এখানে বিগত বছরে একটা প্রশ্ন আসছিল এটার উপরে। দেখেন, 2015 সালে বার কাউন্সিল পরীক্ষা এসেছিল বিয়ের খুনের জন্য এই অভিযুক্ত বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? এ বিয়ের মৃত্যু ঘটিয়েছিল। ক খ এ বিয়ের মৃত্যু ঘটনার অভিপ্রায় করেছিল। গ এ বিয়ের নিকট থেকে আকস্মিক প্ররোচনা পেয়েছিল। ঘ এ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। তাইলে খুনের মামলার বিচার করতে গিয়ে কোন বিষয়টা এখানে প্রাসঙ্গিক হবে না? স্যার তালাক দিয়েছিল, এটা প্রাসঙ্গিক হবে না। দেখে কেন হবে না? কারণ আমার ওই যে 6 থেকে 55 ধারায় বর্ণিত প্রাসঙ্গিকতার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো কোনোটাতে এটা পড়ে না, কোনোটাতেই এটা পড়ে না। পড়ে। যদি কোনো একটাতে পড়ে যেত তাহলে এটা প্রাসঙ্গিক হয়ে যেত। ঠিক আছে, এখন আমরা আমাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ধারা হলো 6, সেকশন 6। আমরা এমসিকিউর জন্য পড়ছি। তো তো এমসিকিউর জন্য পড়তে গিয়ে আমরা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেকশন গুলোই পড়বো, সবগুলো সেকশনকে আমরা টাচ করবো না। ঠিক আছে, আমরা 6 পড়বো, 6-এর পরে 8-এ চলে যাব। তো এখন আমরা 6টা আগে পড়ি। 6 বলেছে রেলেভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজেকশন। সেম ট্রানজেকশন মানে একই ঘটনা। যে সকল ঘটনা একই কার্যের অংশ, সেগুলির প্রাসঙ্গিকতা, সেগুলির প্রাসঙ্গিকতা। হুম আমরা দেখি, কোনো ঘটনা বিচার্য বিষয় না হওয়া সত্ত্বেও, কোনো ঘটনা মানে কোনো ফ্যাক্ট আমার বিচার্য বিষয় না হওয়া সত্ত্বেও তা বিচার্য বিষয়ের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যে তা একই ঘটনা সংগঠনের অংশ, সেক্ষেত্রে ঘটনাগুলো একই সময়ে সংঘটিত হোক বা না হোক, একই স্থানে সংঘটিত হোক বা না হোক, ভিন্ন ভিন্ন সময়ে সংঘটিত হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না, সেই ঘটনাগুলি প্রাসঙ্গিক, যেহেতু সেগুলো একই ঘটনার সংগঠনের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই কথাটাই বলেছে, এটা সেকশন 6-এ বলেছে। এখানে এটা যে নীতিটা উল্লেখ করা আছে, এই নীতিটার নাম হচ্ছে রেস জাস্টাই। 6 ধারাতে যে নীতিটা উল্লেখিত হয়েছে, প্রতিফলিত হয়েছে, সেই নীতিটার নাম হচ্ছে রেস জাস্টাই। রেস জাস্টাই মানে হচ্ছে যে কি, পরস্পর সম্পর্কযুক্ত একটি ঘটনার পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ব্যাপার। এই একাধিক ব্যাপারের প্রত্যেকটা ব্যাপারটাই প্রাসঙ্গিক এবং প্রত্যেকটা ব্যাপারটাইকে বলা হচ্ছে রেস জাস্টাই। ঠিক আছে, এর অর্থ কোনো কর্ম সম্পাদনকালে একই ঘটনার অংশ হিসেবে কথাবার্তা সহ যে সকল ঘটনা সংঘটিত হয় তার যে কোনো কিছু, অর্থাৎ যে সকল বিষয় কার্যের অংশ গঠন করে, তা হলো রেস জাস্টাই। আরো সহজ করে বললে রেস জাস্টাই হলো একটি ঘটনার সাথে সম্পর্কিত যাবতীয় ঘটনাসমূহ, যাবতীয় ঘটনাসমূহ। হুম। জনশ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য না হলেও সাক্ষ্য আইনের 6 ধারা অনুসারে ব্যতিক্রম হিসেবে বিচারের সময়
জনশ্রুতিমূলক সাক্ষ্য গ্রহণ করা হতে পারে। এই কথাটা 6 দ্বারা অ্যালাউ করেছে। সেকশন 6 দ্বারা কেন, কোন 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 নীতির কারণে? রেস জাস্টাই নীতির কারণে। জনশ্রুত সাক্ষ্য বলতে কি? হেয়ার্স এভিডেন্স, আমরা মানুষ শুনে শুনে যেটা বলে বেড়ায়, ঠিক আছে? কিন্তু শুনে শুনে বলে বেড়ানো কোনো ব্যক্তির সাক্ষ্য 6 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হইতে পারে যদি সেটা ওই সুনির্দিষ্ট খুনের ঘটনাটির অথবা সুনির্দিষ্ট ডাকাতি ঘটনাটির অথবা সুনির্দিষ্ট চুরির ঘটনাটির সাথে সম্পর্কিত, একই কার্য সংগঠনের সাথে সম্পর্কিত হয়, তাহলে জনশ্রুত কোনো ব্যক্তির সাক্ষ্যটা এখানে 6 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে, কারণ এটা রেস জাস্টাই। আচ্ছা, এখানে আপনার একটা উদাহরণ দিব। বি কে আঘাত করে খুন করার অপরাধে এ অভিযুক্ত হয়েছে। আঘাতের সময় বা আঘাতের সামান্য পূর্বে অথবা আঘাতের অব্যবহিত পরে এ, বি অথবা ঘটনাস্থলে দণ্ডায়মান ব্যক্তিরা যে যাই করে থাকুক না কেন, সেগুলি যদি আঘাতের ঘটনার সাথে একই ব্যাপারের অংশরূপে বিবেচনা করা যায়, তবে সবগুলো ঘটনা প্রাসঙ্গিক হিসেবে আদালতের সামনে সাক্ষী হিসেবে চলে আসবে। এটাই হচ্ছে 6 ধারার মূল কথা। 6 ধারার মূল কথা। আচ্ছা, ধারা 6 এর মধ্যে যে বিধান দেওয়া হয়েছে, পরবর্তী ধারা 7 থেকে 9, 7, 8, 9 এর মধ্যে তা ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য আপনারা পড়ার সময় এটা একটা গুচ্ছ আকারে পড়বেন, 6 থেকে 9। নোট নেন, কথাগুলো কিন্তু নোট নেওয়ার মতো কথা। 6 থেকে 9 ধারার আলোচনাগুলো একটা গুচ্ছ আলোচনা। 6 ধারার মূলনীতির কথা বলেছে রেস জাস্টাই, আর 7 থেকে 9 ধারা, 7, 8, 9 ধারা তা ব্যাখ্যা করা হয়েছে, মানে এক একটা ডাইমেনশন নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, আমরা 6 ধারাটা বলছিলাম। 6 ধারার উপর আপনার এই বিগত সালে একটা প্রশ্ন আসছিল 2025 সালে বার কাউন্সিল পরীক্ষায়। সুন্দর প্রশ্ন। প্রশ্নটা হলো, একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান। আবার বলছি, একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় বর্ণিত হয়েছে? আমরা এখন জানলাম ধারা 6। অপশন ছিল 8, 6, 7, 5। উত্তর হচ্ছে 6। আচ্ছা, 7কে আমরা ফোকাস না করবো, আমরা চলে যাবো এখন 8-এ, সেকশন 8। খেয়াল করেন, মোটিভ মানে উদ্দেশ্য, প্রিপারেশন মানে প্রস্তুতি, এন্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট পূর্ববর্তী বা পরবর্তী আচরণ। উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, অথবা হুবহু ইংরেজি টার্মটা উল্লেখ করে দিতে পারে, মোটিভ, প্রিপারেশন এন্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট কখন প্রাসঙ্গিক, এটা নিয়ে আলোচনা করেছে 8 ধারাতে। বলেছে যে সমস্ত বিষয় দ্বারা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের উদ্দেশ্য। কেন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়? কারণ আমরা তো আগেই জানি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় ছাড়া কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যায় না 5 ধারার বক্তব্য অনুযায়ী। এই জন্য কথাটা আসছে, যে সমস্ত বিষয়, বিষয় মানে ফ্যাক্ট, আমি আগে বলেছি ঘটনাবলকের বিষয়গুলো সবসময় ফ্যাক্ট মাত্রা রাখবেন। যে সমস্ত ফ্যাক্ট দ্বারা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে সংগঠনের উদ্দেশ্য বা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রস্তুতির উদ্ভব বা দৃশ্যমান, সেগুলি প্রাসঙ্গিক। কোনো মোকদ্দমা কার্যধারায় কোনো পক্ষ বা তার প্রতিনিধির আচরণ যদি বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় প্রভাবিত করে, তাহলে সে আচরণ সংশ্লিষ্ট ঘটনা পূর্বে হোক বা পরে হোক তা প্রাসঙ্গিক। তাহলে আপনি দেখবেন এটা 6 ধারারই বর্ধিত একটা অংশ, রেস জাস্টাইয়ের একটা অংশ, ঠিক আছে? এখানে জাস্ট সেই অংশগুলোর মধ্যে যেটা সেটা যদি উদ্দেশ্য হয়, প্রিপারেশন হয়, প্রিভিয়াস সাবসিকুয়েন্ট কন্ডাক্ট হয়, এটা আলাদাভাবে চিহ্নিত করে 8 দ্বারা বর্ণনা করেছে। এই হলো বিষয়। আচ্ছা, এখানে ব্যাখ্যা আছে, 8 ধারা 2টা ব্যাখ্যা আছে। এই ধারায় আচরণ শব্দ বিবরণের অন্তর্ভুক্ত নয়। বিবরণ মানে কথা, ভাষ্য, বক্তব্য। আর আচরণ মানে কর্ম, আমরা জানি। তো এটা স্বাভাবিক। আচরণ শব্দ বিবরণের অন্তর্ভুক্ত নয় যদি না উক্ত বিবৃতির সাথে, মানে বিবরণের সাথে আহ বিবরণ ছাড়া আরো কোনো কাজ থাকে, অথবা এটা আর কোনো কাজের ব্যাখ্যা করে, তবে অত্র আইনের অন্য কোনো ধারার অন্তর্গত বিবরণের প্রাসঙ্গিকতা এই ধারা এই ব্যাখ্যা দ্বারা প্রভাবিত হবে না। জিনিসটা আপনাদের বুঝে আসতেছে কিনা? আমরা দ্বিতীয় ব্যাখ্যা যাচ্ছি, উদাহরণ দিলে বুঝে আসবে। দ্বিতীয় ব্যাখ্যা যাচ্ছে, যখন কোনো ব্যক্তির আচরণ প্রাসঙ্গিক, তখন তার প্রতি বা তার উপস্থিতিতে বা তাকে শুনিয়ে প্রদত্ত কোনো বিবৃতি যা ওই আচরণকে প্রভাবিত করেছে তাও প্রাসঙ্গিক।
প্রথম ব্যাখ্যা বলেছে মানুষের আচরণ তো আচরণ, সেখানে বিবৃতি দিয়ে বিবরণ বিবৃতি এটা প্রাসঙ্গিক না। আচরণকে আচরণ আর বিবৃতি এক কথা না। কিন্তু বিবৃতিও আচরণ অন্তর্ভুক্ত, কোনো 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 বিবৃতি বা ভাষ্য বিবরণ ও আচরণ, কথাও আচরণ অন্তর্ভুক্ত হতে পারে যদি সেই বিবৃতি কথা বা বিবরণ দ্বারা কারো আচরণ প্রভাবিত হয়, তখন সেই কথাটাও কিন্তু আচরণ অন্তর্ভুক্ত হবে। এটা প্রথম ব্যাখ্যা বলেছে। আচ্ছা, আবার বলেছে যখন কোনো ব্যক্তির আচরণ প্রাসঙ্গিক, তখন তার প্রতিভা, তার উপস্থিতি বা তাকে শুনিয়ে প্রদত্ত কোনো বিবৃতি, কোনো ব্যক্তির আচরণটাই বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক হয়ে যায়, তখন তার সে আচরণকে প্রভাবিত করতে পারে এমন যে কোনো বিবৃতি বা আচরণও প্রাসঙ্গিক। সে কথাটা এখানে বলেছে। একটা উদাহরণ দিব আমরা। স্ত্রীকে খুনের দায়ে এর বিচার হচ্ছে। এ স্ত্রীকে খুন করেছিল, বি জানতো যে এ স্ত্রীকে খুন করেছিল এবং তার এই জানবার কথা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে বি এ নিকট হতে টাকা আদায়ের চেষ্টা করেছিল। এগুলি প্রাসঙ্গিক, এগুলি প্রাসঙ্গিক। সি মারা গেছে, খুন করছে এ। এ যে সি কে খুন করেছে এটা বি দেখেছে, বি জেনে গেছে। তো এই সুযোগে বি এ কে ব্ল্যাকমেল করছে। এই যে ব্ল্যাকমেলিং এর এই ঘটনাটা কিন্তু আমার খুনের মামলা ক্ষেত্রে প্রাসঙ্গিক হইতে পারে, কারণ এই ব্ল্যাকমেলিং দ্বারা এর আচরণ, পরবর্তী আচরণগুলো আপনার প্রভাবিত হয়েছিল। এটা আট ধারার বিষয় আর কি। আট ধারার উদাহরণের মধ্যে এটা আসছে, আট ধারাকে বোঝার জন্য এখানে অনেকগুলো উদাহরণ আসছে। তো আমার আট ধারাতে আপনার এই ফোকাস এরিয়া মনে রাখার বিষয় হলো যে কোনো ঘটনা সংঘটনের উদ্দেশ্য, মোটিভ, প্রস্তুতি, প্রিপারেশন এবং পূর্ববর্তী পরবর্তী আচরণ, প্রিভিয়াস ও সাবসিকুয়েন্ট কন্ডাক্ট প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে, কারণ ঘটনা পূর্ববর্তী ও পরবর্তী অভিযুক্তের আচরণ ঘটনা প্রমাণে যথেষ্ট ভূমিকা রাখে। সাক্ষ্য আইনের আট ধারায় তিনটি বিষয়কে প্রাসঙ্গিক বলা হয়েছে, খেয়াল করতে হবে। সাক্ষ্য আইনের আট ধারায় তিনটি বিষয়কে প্রাসঙ্গিক বলা হয়েছে। একটা হচ্ছে দিকে মোটিভ, যেটা উদ্দেশ্য বা অভিপ্রায়। আরেকটা হচ্ছে প্রেপারেশন, প্রস্তুতি। আর একটা হচ্ছে যে পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, কন্ডাক্ট, প্রিভিয়াস ও সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। এই তিনটা ক্ষেত্রকে প্রাসঙ্গিক করা হচ্ছে সাক্ষ্য আইনের আট ধারা অনুযায়ী। এগুলো সবই রেস জাস্টাই, ছয় ধারা রেস জাস্টাই এর অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এখানে বিগত সালে 2022 সালে বার কাউন্সিল পরীক্ষা এসেছিল। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে? তো আমরা এইমাত্র জানলাম। অপশন ছিল 7, 8, 9, 10। উত্তর হবে কি? সবাই চুপ থাকলে হবে? উত্তর হবে কি? আট স্যার। আচ্ছা, মিনিট। আপনারা কি এই ক্লাসের সংযুক্ত থেকে আরো কাজ করছেন নাকি? না স্যার, ওই যে স্যার, ওই যে মিউট আনমিউট করতে যদি একটু সময় লেগে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এনিওয়ে ঠিক আছে, মনোযোগী থাকবেন। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ সেকশন হলো 9। 9, 10, 11, তিনটা আমরা পড়বো। পরবর্তী গুরুত্বপূর্ণ সেকশন হলো 9। সেকশন 9টাও কিন্তু রেস জাস্টাইয়ের বর্ধিত অংশ। বললাম না ওই যে ছয় ছয়ের রেস জাস্টাই নীতিটাই মূলত 7 থেকে 9 দ্বারা মানে বিভিন্ন আঙ্গিকে প্রসারিত হয়েছে আর কি। আচ্ছা, 9 দ্বারা বলেছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ঘটনা, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রেলিভেন্ট ফ্যাক্টস। অর্থাৎ যে ঘটনাটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, আবার সেই প্রাসঙ্গিক ঘটনাটাকে আপনার ব্যাখ্যা করার জন্য বা উপস্থাপনের জন্য যদি আরো কোনো ফ্যাক্ট দরকার হয়, সেটাও প্রাসঙ্গিক, সেটাও প্রাসঙ্গিক। ঠিক আছে, এখানে যা মনে রাখতে হবে, প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য প্রয়োজনীয় ঘটনা যতখানি প্রয়োজন ততখানি প্রাসঙ্গিক। একদম সোজা সোজা কথা আর কি। আইনের এই জটিল ভাষায় না গিয়ে একদম সাধারণ কথা হলো যে আমরা জানি সাক্ষ্য দেওয়া যাবে বিচার্য বিষয়ে আর প্রাসঙ্গিক বিষয়ে। তো একটা বিষয় তো প্রাসঙ্গিক, তো সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হলো, তো প্রাসঙ্গিক বিষয়টাকে কোর্টকে বোঝানোর জন্য বা ব্যাখ্যা করা, ওই প্রাসঙ্গিক বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য যদি আরো কিছু বিষয় সামনে আস আরো কিছু সাক্ষ্য দিতে হয়, তো সেই সাক্ষ্যটাও প্রাসঙ্গিক। এই কথাটাই বলেছেন ওই ধারায়। প্রশ্ন হচ্ছে একটি দলিল এ এর উইল কিনা, মানে ওই দলিলটা এ এর উইল দলিল কিনা। তর্কিত উইলের তারিখে এ এবং তার পরিবারের সম্পত্তির অবস্থা কেমন ছিল?
কেমন ছিল এই উইলটাকে ব্যাখ্যা করার জন্য এবং কেমন ছিল সম্পত্তির অবস্থা, সেই অবস্থার বিবরণটা প্রাসঙ্গিক হইতে পারে 9 ধারা অনুযায়ী। আচ্ছা, চুরি দায়ে অভিযুক্ত একে দেখা গেল যে সে চোরাই মাল বিকে দিল, বিচার হচ্ছে এর। চুরির অপরাধে বিচার হচ্ছে এর। আচ্ছা, কি বিচার হচ্ছে? সে চোরাই মাল বিকে দিল, আবার বি তা এর স্ত্রীকে দিল। বি আবার সেটা এর স্ত্রীকে দিল। দেওয়ার সময় বি বলল, এ বলে দিয়েছে আপনি এটি লুকিয়ে রাখবেন। লেনদেন কার্যের একটি অংশের ব্যাখ্যা হিসেবে বি এর এই বিবৃতি প্রাসঙ্গিক। দাঙ্গা করার অভিযোগে এর বিচার হচ্ছে জনতার সামনে থেকে সে অগ্রসর হচ্ছিল বলে প্রমাণ হলো। কার্যটির প্রকৃতির ব্যাখ্যা হিসেবে জনতার মিছিলের চিৎকার প্রাসঙ্গিক। ঠিক আছে, তাহলে আমাদের 9 ধারাতে ফোকাস এরিয়া হলো যে মনে রাখতে হবে যে প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে সকল ঘটনা আবশ্যক সেগুলিও প্রাসঙ্গিক। মূল ঘটনার সাথে সংশ্লিষ্ট বা ওই ঘটনা তার স্থান কাল ব্যাখ্যা করতে পারে এমন ঘটনাকে 9 ধারায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য আইনের 9 ধারায় প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যা বা উপস্থাপন করার জন্য যে প্রয়োজনীয় বিষয় বা ঘটনার প্রয়োজন তা উল্লেখ করা হয়েছে। যেমন ব্যাখ্যা বা পরিচয় দান করে, যে ঘটনা ব্যাখ্যা বা পরিচয় দান করে কিসের? প্রাসঙ্গিক ঘটনা। যেই ঘটনার প্রাসঙ্গিক ঘটনার সময় বা স্থান নির্ধারণ করে, যেই ঘটনা প্রাসঙ্গিক ঘটনার বস্তু বা প্রাসঙ্গিক ঘটনার ব্যক্তিকে শনাক্ত করে, ওসব সম্পূর্ণ বিষয়গুলো প্রাসঙ্গিক। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখানে আপনার সাক্ষ্য নজারা টিআই প্যারেড বলে একটা কথা আছে, আমরা জানি, মানে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। এই 9 ধারায় টিআই প্যারেডের কথা উল্লেখ করা হয়েছে যাতে করে এই পদ্ধতির মাধ্যমে সাক্ষী অপরাধের সাথে সম্পৃক্ত কোনো সম্পত্তি শনাক্ত করতে সক্ষম হয় বা কোনো ব্যক্তি যেমন আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। টিআই প্যারেড মানে আপনার মনে করেন একটা আসামি, এই একটা ঘরে ডাকাতি হয়েছে, সবাই মুখোশ পরে আসছে। ঠিক আছে, তো মুখোশগুলো শেষ পর্যন্ত মুখোশ পরাই ছিল, কেউ আর মুখোশ ফেলে দিয়ে আসামিগুলো চিহ্নিত করতে পারে নাই, তাহলে একটা কনফিউশন অ্যারাইজ করে। পরবর্তীতে মামলা হয়, ডাকাতির মামলা, অজ্ঞাতনামা আসামিদের নিয়ে বা নামধাম সন্দেহ করে দিয়েছে। পরবর্তী পুলিশ আপনার তদন্তের সময় আসামি গ্রেপ্তার করে এখন এই আসামিগুলো আসলে সে আসামি কিনা, হুম, তো তাদেরকে আপনার উপস্থাপন করে। তো আসামি একজন, সাথে 9 জন ব্যক্তিকে উপস্থাপন করে। তো যিনি ওই ঘরের বাসিন্দা যাদের করে ডাকাতি হয়েছে তাদের একজনকে বা একাধিক লোককে আইসা বলে যে এখানে 10 জন ব্যক্তির মধ্যে একজন আসামি আছে, সেটাকে আপনি একটু চিহ্নিত করেন। তো এখন ওই সেদিন সে মুখোশ পরা অবস্থা থাকলেও, চেহারা না দেখলেও হয়তো ও আসামির দেহ দেখেছে, আসামির বডির কাঠামো দেখেছে, আসামির হয়তো চুল দেখেছে, তো ওইগুলো দেখে সে একটু হয়তো শনাক্ত করতে পারে। এই শনাক্ত করার বিষয়টা কিন্তু 9 ধারার আওতার মধ্যে পড়ে, কারণ এটা আপনার আসামি শনাক্তকরণের কাজে এটা তথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে দেখাটা যতটুকু দেখছে এটা তথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা 9 ধারার মধ্যে পড়ে আর কি। এখন হচ্ছে আমাদের 10 ধারা। 10 ধারা বলেছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ, থিংস সেড or done by conspirator in reference to common design। এখানে মূল কথাটা হলো যে, যেটা মনে রাখতে হবে, যদি 2 বা ততোধিক ব্যক্তি মিলে কোনো অপরাধ সংগঠন করে এবং সেই অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে করা কোনো একজনের কথা, হোক সেটা কথা বা সে কোনো একজনের কাজ বা বিবৃতি প্রাসঙ্গিক, অর্থাৎ অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক হবে। যেহেতু একাধিক লোকে মিলে একটি কাজ করার জন্য ষড়যন্ত্র করেছিল, তখন ওই একাধিক লোকের যে কোনো একজনের বা প্রত্যেকের কথা বা কাজ কিন্তু সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 10 ধারায় ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং কমন ইন্টেনশন সম্পর্কে বলা হয়েছে। তো প্রশ্ন চলে আসতে পারে, মানে সাক্ষ্য আইনের কোন ধারায় কমন ইন্টেনশন বা ক্রিমিনাল কনস্পিরেসির বিধান সম্পর্কে বলা হয়েছে? এটা আমরা জেনে নিচ্ছি 10। ঠিক আছে, এইটা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার একটি ষড়যন্ত্রে যোগদান করেছে, এরূপ বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান রয়েছে। ষড়যন্ত্র অনুসারে বি ইউরোপ হতে অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে, অনুরূপ উদ্দেশ্যে সি চট্টগ্রাম হতে অর্থ সংগ্রহ করেছে। ষড়যন্ত্রে যোগদানের জন্য ডি খুলনায় লোকজনকে উৎসাহিত করেছে। ষড়যন্ত্রের উদ্দেশ্য সমর্থন করে ও আপনার লেখা প্রকাশ করেছে। সি কর্তৃক চট্টগ্রাম থেকে সংগৃহীত অর্থ এবং ষড়যন্ত্রের বিবরণ সম্বলিত এফ এর লেখা চিঠির বিষয়বস্তু ঢাকা হতে জি কাবুলে এই চিঠিকে প্রেরণ করেছে।
ষড়যন্ত্রের অস্তিত্ব এবং তাতে এর জড়িত থাকা এই উভয় বিষয় প্রমাণ করার জন্য উপরোক্ত বিষয়গুলি সবগুলি প্রাসঙ্গিক। বিষয়গুলি সম্পর্কে এ যদিও সম্পূর্ণ অজ্ঞ থাকতে পারে, যারা উক্ত কাজগুলো করেছে তারা যদিও এর নিকট অপরিচিত, এবং ঘটনাগুলো যদিও তারা ষড়যন্ত্রে যোগদানের পূর্বে পূর্বে বা তার ষড়যন্ত্র ত্যাগ করার পরে ঘটে থাকে, তাহলে এগুলি প্রাসঙ্গিক। অর্থাৎ একটি ঘটনা একাধিক ব্যক্তিতে করছে, কিন্তু কেউ কারোর সাথে পরিচয় নাও থাকতে পারে, কেউ কারোর সাথে দেখা নাও থাকতে পারে, প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে কাজটি করার জন্য সংঘবদ্ধ হতে পারে, সেটা ম্যাটার না। কে কাকে চিহ্ন না চিনলে সেটা ম্যাটার না। যদি সেটা ষড়যন্ত্রের একটা কমন ডিজাইন বাস্তবায়ন করতে গিয়ে একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করে থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তির আচরণগুলো প্রাসঙ্গিক, প্রত্যেক ব্যক্তির কথা কাজগুলো প্রাসঙ্গিক, এটাই বলা হচ্ছে 10 ধারায়। আচ্ছা, এখানে প্রশ্ন এসেছে 2017 সালে বার কাউন্সিল পরীক্ষায়, সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে, কমন ইন্টেনশন বা ডিজাইনের কথা বলা হয়েছে? অপশন ছিল 12, 11, 10, 9। তো আমরা জানি উত্তর হবে ক, 10। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ সেকশন হলো সেকশন 11। সেকশন 11 এটা খুব গুরুত্বপূর্ণ সেকশন। বলা হয়েছে যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়, মানে মামলার বিচার্য বিষয়ে কোনোভাবেই এই ঘটনাটিকে প্রাসঙ্গিক হিসেবে ফেলা যাচ্ছে না, সাক্ষ্য আইনের প্রাসঙ্গিকতা নিয়মের মধ্যে কোনো নিয়মের মধ্যে প্রাসঙ্গিকভাবে ফেলা যাচ্ছে না, এমন ঘটনাও মাঝে মাঝে প্রাসঙ্গিক হইতে পারে। সেটা কিভাবে, এটা আলোচনা করছে 11 ধারায়। বলেছে যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলি প্রাসঙ্গিক হবে যদি সেগুলো কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়। তাহলে সঙ্গতিপূর্ণ হলে তো প্রাসঙ্গিক আমরা জানি, এখন যদি অসঙ্গতিপূর্ণ হয় তাহলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। 2, যদি সেগুলি স্বয়ং, স্বয়ং মানে নিজে নিজে, অথবা অন্য কোনো বিষয়ের সাথে সংযুক্ত হয়ে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় অস্তিত্ব বা অস্তিত্ব থেকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তাহলে সেই অপ্রাসঙ্গিক বিষয়গুলিও প্রাসঙ্গিক হবে বা অসঙ্গতিপূর্ণ বিষয়গুলিও প্রাসঙ্গিক হবে। একটা উদাহরণ দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, কোন নির্দিষ্ট স্থানে এ কলকাতা একটি অপরাধ করেছে কিনা, ওই তারিখে ঢাকা ছিল, তা প্রাসঙ্গিক ঘটনা। যে সময় ঘটনাটি সংঘটিত হয় তার কাছাকাছি সময়ে ঘটনাস্থল হতে এরূপ দূরবর্তী স্থানে অবস্থান করেছিল যে তার পক্ষে উক্ত অপরাধ করা একেবারে অকল্পনীয় না হলে অসম্ভব নয়, এটি প্রাসঙ্গিক ঘটনা। অর্থাৎ আপনি মামলা করছেন রহিমের বিরুদ্ধে চুরির অপরাধে, এখন রহিম এসে বলে যে ইওর অনার, সে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, আত্মপক্ষ সমর্থনে এসে বলে ইওর অনার, আমি বাদীর বাড়িতে চুরি করছি বলে বাদী বলতেছে, কিন্তু আমি তো চাকরি করি, দেখেন আমি চাকরিজীবী, চুরি হয়েছে সোমবারে, দেখেন 10টা বাজে চুরি হয়েছে, রাত 10টা বাজে চুরি হয়েছে, বললো দেখেন আমি একজন ইয়ে হিসেবে, নাইট গার্ড হিসেবে চাকরি করি অমুক প্রতিষ্ঠানে, সেদিন আমি অমুক প্রতিষ্ঠানে ওই জেলাতে চাকরি করেছি, দেখেন সেখানে আমার হাজিরা খাতা আছে। তাহলে ওই যে সে চাকরি করে, সে যে আপনার ওখানে নাইট গার্ড হিসেবে ওই দিন ডিউটি করেছে, এটা কিন্তু প্রাসঙ্গিক ছিল না, কিন্তু সে ওই দিন ও আপনার বাড়িতে চুরি করতে পারে না, এটা প্রমাণের জন্য কিন্তু এটা প্রাসঙ্গিক হিসেবে বলতে পারে। এই কথাটাই বলা হয়েছে 11 ধারায়, এটাকে 11 ধারায় সুযোগ দেওয়া হয়েছে। তো আমার 11 ধারাতে যেটা মনে রাখতে হবে, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ কিন্তু আলোচ্য ঘটনার অস্তিত্ব বা অস্তিত্ব থেকে সম্ভব বা অসম্ভব করে তোলে এমন ঘটনা প্রাসঙ্গিক বলে গণ্য হবে। সাক্ষ্য আইনের 11 ধারায় উদাহরণের মাধ্যমে অপরাধের সময় অন্য কোথাও বা অন্যত্র থাকার অজুহাতকে প্রাসঙ্গিক বলা হয়েছে। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা সংঘটনের জন্য অভিযুক্ত হয় এবং সে যদি আদালতে উপস্থাপন করে যে সে অপরাধ সংঘটনের সময় অন্য কোথাও বা অন্যত্র ছিল, তখন সে অজুহাতকে বলা হয় প্লি অফ অ্যালিবাই, ALIBI, অ্যালিবাই। অ্যালিবাই একটা ল্যাটিন টার্ম, অ্যালিবাই মানে এলসওয়্যার, ইংরেজি হচ্ছে এলসওয়্যার মানে অন্যত্র, এলসওয়্যার মানে অন্যত্র, আমি ওই সময় ছিলাম না ওখানে, আমি কেমনে খুন করবো, আমি কেমনে চুরি করবো, আমি তো চুরি করোনার সময় আমি ওখানেই ছিলাম। এটা বলে প্লি মানে অজুহাত আর কি, অজুহাত, যুক্তি। প্লি অফ অ্যালিবাই মানে উন্নত থাকার যুক্তি বা উন্নত থাকার অজুহাত। এই প্লি অফ অ্যালিবাই কোন নীতি, এই নীতিটা কোথায় বর্ণিত হয়েছে 11 ধারায়। প্লি অফ অ্যালিবাই প্রমাণের ভার কিন্তু সবসময়
প্রিয় ফেলিবাই যিনি দাবি করেন, অর্থাৎ অভিযুক্তের উপরে বর্তায়। আসামি অপরাধ সংঘটনের সময় উন্নত ছিল, এটি তাকে প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই গুরুত্বপূর্ণ ধারা আমরা 11 শেষ করলাম। তো এখানে আমাদের আরো যে সেকশন গুলো আছে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তো বিগত বছরের প্রশ্ন কি এসেছে আমরা দেখব। বার কাউন্সিল পরীক্ষায় 2025 সালে প্রশ্ন এসেছিল, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 14 ধারাটি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়। এখন 14 ধারা হচ্ছে থেকে আমরা পড়ি নাই, কিন্তু সরাসরি 14 ধারা নিয়ে প্রশ্ন করেছে। মন 14 ধারার বিষয়টা কি? মন বা শরীর বা শারীরিক অনুভূতির অবস্থার অস্তিত্ব প্রদর্শনের ঘটনাবলী। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, শারীরিক বা মানসিক অবস্থা বা অনুভূতি যদি বিচার্য প্রাসঙ্গিক বিষয় হয়, তাহলে যে সমস্ত বিষয় দ্বারা এরূপ শারীরিক বা মানসিক অবস্থা বা অনুভূতি প্রকাশিত হয় তা প্রাসঙ্গিক। অর্থাৎ ব্যক্তির শারীরিক অবস্থা, ব্যক্তির মানসিক অবস্থা, হ্যাঁ, এগুলো নিয়েই যদি বিচার চলে, মানে এগুলোর উপরে যদি বিচার্য বিষয় হয়, তাহলে ব্যক্তির শারীরিক অবস্থা বা মানসিক অনুভূতিটা প্রকাশ করার জন্য। এখন এই জন্য প্রশ্ন করলো, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 14 ধারাটি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়? অভিপ্রায়, ক, খ জ্ঞান, গ উদ্দেশ্য, ঘ সদ্বিশ্বাস। কোনটা হবে? উদ্দেশ্য। উদ্দেশ্য, রাইট। যিনি বলতে পেরেছেন আপনি অ্যাডভান্স স্টেজে আছেন মনে হচ্ছে, যদি আগে থেকে জ্ঞান থেকে বলে থাকেন। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল। তো আমরা এই পরবর্তী আলোচনাগুলো আমাদের শুরু হবে 17 থেকে 23, একটা গুচ্ছ আলোচনা। সেটা আমরা জানি অ্যাডমিশন, স্বীকৃতি বা স্বীকারোক্তি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা। তো সেটা যাওয়ার আগে আমরা এই পর্যন্ত যে যাই কিছু করলাম তার উপর একটা মিনি টেস্টের আলোকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন, 20টা প্রশ্নের উপর প্রশ্ন করবো এখন। এমসিকিউ 20টা না, 30টা প্রশ্নের উপর আমরা জিজ্ঞাসাবাদ করবো। আপনারা প্রস্তুত আছেন? জি স্যার। জি। সর্বপ্রথম কত সালে সাক্ষ্য আইনের খসড়া বিল তৈরি করা হয়? 1849, 1850, 1871, 1872? 1872। 1850। 1850, ইয়েস। কারণ 1850 সালে আরেক ভদ্রলোক ড্রাফট করেছিল, ওনার সেই ড্রাফটটা গ্রাহ্যতা পায়নি। পরবর্তীতে ব্রিটিশ সরকার আবার 1871 সালে দায়িত্ব দিয়েছিল স্যার জেমস স্টিভেন্স। উনি সেটা ওনার ড্রাফটটা গ্রহণ হয়েছিল। আচ্ছা, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কখন কার্যকর হয়? 1 জানুয়ারি 72, 1872, 15 জানুয়ারি 1872, 1 সেপ্টেম্বর 1872? সেপ্টেম্বর 1872। জি। সাক্ষ্য আইন হচ্ছে একটি তত্ত্বগত আইন, মৌলিক আইন, মূল আইন, পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সালের কত নং আইন? দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এক ওই নম্বর সালের আইন। কত নম্বর আইন? 1 নম্বর আইন। 1 নম্বর। সাক্ষ্য আইনে মোট কতটি অধ্যায় আছে? 11টি। গুড। দলিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে সাক্ষ্য আইনের কোন ধারায়? 3 ধারায়। 3 ধারায়। যখন কোনো ঘটনা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত নয় তখন তাকে কি বলে? অপ্রমাণিত। অপ্রমাণিত। গুড। সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে দ্য এভিডেন্স অ্যাক্টের কোন ধারায়? 3 ধারায়। জি। প্রুফ, ডিসপ্রুভড এন্ড নট প্রুভড এর সংজ্ঞা দেওয়া হচ্ছে এভিডেন্স অ্যাক্টের কত ধারায়? 3 ধারায়। তাও 3 ধারায়। ফ্যাক্টস এন্ড ইস্যু এন্ড রেলেভেন্ট ফ্যাক্টের সংজ্ঞা দেওয়া হয়েছে দ্য এভিডেন্স অ্যাক্টের কোন ধারায়? 3 ধারায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আদালত নয় কোনটি? সালিসকারী, জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণকারী ব্যক্তি। সালিসকারী। সালিসকারী। জি। আরবিটর। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আদালত বলতে বোঝাবে জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণকারী ব্যক্তি সবকটি। সবগুলো। সবগুলি।
ভেরি গুড। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ক্ষেত্রে আদালত কোনো বিষয়কে মিথ্যা প্রমাণের জন্য সাক্ষ্য দিতে দিবেন না? শাল প্রিজিউম, মে প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, সব কয়টি? সব কয়টি স্যার? সব কয়টি? নো, নো, কনক্লুসিভ প্রুফ। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ক্ষেত্রে আদালত কোনো বিষয়কে মিথ্যা প্রমাণের জন্য সাক্ষ্য দিতে দিবেন না? সেটা হলো কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ। মে প্রিজিউম, শাল প্রিজিউম এন্ড কনক্লুসিভ প্রুফের সংজ্ঞা দেওয়া হচ্ছে কোন ধারায়? 4 ধারা। 4 ধারায়। গুড। অনুমান কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু এন্ড রেলেভেন্ট ফ্যাক্ট, এটি কোন ধারার বিধান? 5 ধারা। 5 ধারার বিধান। দিনুকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে লাঠির আঘাতে হত্যার জন্য অনুর বিচার হচ্ছে। অনুর বিচারে কোন বিষয়টি বিচার্য বিষয় নয়? ক, দিনুকে লাঠিতে আঘাত করা, খ, অনু কর্তৃক লাঠির আঘাতে দিনুর মৃত্যু, গ, অনু উদ্দেশ্য ছিল দিনের মৃত্যু ঘটানো, গ, দিনু ও অনু পরস্পর সহোদর। স্যার ঘর নাম্বার 3 হ্যাঁ। অনুপরিষ্কার সাদর। তাই আপনারা তো অ্যাডভোকেট হয়ে গেছেন অলরেডি, বুঝে গেছেন। সাক্ষ্য দেওয়া যায় যে বিষয়ের উপর, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, ক, খ উভয়, খ কোনটি নয়। স্যার বিচার্য এবং হয়। তার মানে ক, খ উভয়। আচ্ছা, সংগঠিত ব্যাপার নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ রেস জাস্টাই সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? 6 ধারায়। 6 ধারায়। ক, ডিজিটাল নিরাপত্তা আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশ সরানো অভিযুক্ত যে নির্দিষ্ট পোস্টের জন্য সে অভিযুক্ত, সেটি ছাড়াও তার পোস্টকৃত পূর্বের ও পরের অন্যান্য বিদ্বেষ লেখনীয় প্রাসঙ্গিক, কারণ সেগুলো ক, এর বিদ্বেষের উপলক্ষ, খ, বিচার্য বিষয়ের কারণ, গ, বিচার্য বিষয়ের ফলাফল, ঘ, একই কার্যের অংশ সৃষ্টিকারী ঘটনা। একই কাজের অংশ। একটি কার্যের অংশ। জি জি। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ক, একটি মোটরবাইক কেনার উদ্দেশ্যে 20 লক্ষ টাকা তার ঘরে এনে রাখে। বিষয়টি সে প্রতিবেশী খকে জানায়। সেদিন রাতে কয়ের ঘরে চুরি সংঘটিত হয় এবং সেই 20 লক্ষ টাকা চোর নিয়ে যায়। উক্ত চুরি সংগঠনের সাথে কয়ের ঘরে টাকা রাখার বিষয়টি খকে জানানো দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারায় প্রাসঙ্গিক? 6, 7, 8, 9। 9 ধারা। 11 ধারা। হ্যাঁ, 7 এটা 7 ধারা। ধারা 7 ধারা। উদ্দেশ্য। এই 7 ধারা কে বলেছেন? জি স্যার। আপনার নাম কি? রওশনারা। আচ্ছা, কোথায় পড়ালেখা করেছেন? খুলনা সিটি ল কলেজ। আচ্ছা, গুড, ভালো বলেছেন। আপনার প্রস্তুতিটা ভালো হচ্ছে মনে হচ্ছে। এনিওয়ে, অন্যরাও ভালো বলতেছেন। থ্যাংক ইউ সবাইকে। মোটিভ প্রাসঙ্গিক হয় দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারা অনুসারে? 10, 11, 9, 8। 8 ধারা। 8 ধারা। 8 ধারা, ভেরি গুড। সেক্সুয়ালের 8 ধারায় কয়টি বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে? 3টি। 3টি। তাহলে আনসার হচ্ছে খ। নীলার বিরুদ্ধে শিলা মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগ দায়ের করে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ধারা 9 অনুযায়ী নিচের কোন বিষয়টি প্রাসঙ্গিক? ধারা 9 অনুযায়ী কোন বিষয়টি প্রাসঙ্গিক? নীলা ও শিলার মধ্যে বিরোধের বিস্তারিত বিবরণ। খ, মানহানিকর বক্তব্যটি প্রকাশের উদ্দেশ্য, গ, মানহানিকর বক্তব্য প্রকাশের কারণ, ঘ, যে সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশিত হয়েছিল সেই সময়ে নীলা ও শিলার মধ্যে সম্পর্ক। কোনটা হবে? ঘ হবে। ইয়েস, ঘ হবে। 25, শনাক্তকরণ প্যারেড, আমরা যেটা টিআই প্যারেড বলি। টিআই প্যারেড সম্পর্কে কত ধারা বলা হয়েছে? 9 ধারা। 9 ধারা, ভেরি গুড। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? 12, 10, 11, 9। 10 ধারা। 10 ধারায় বলা হয়েছে। 27, একটি মানহানির মামলায় ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে বাদীর চারিত্রিক সুনাম কতটুকু ক্ষতিগ্রস্ত হলো সেটি প্রাসঙ্গিক। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কত ধারা তা প্রাসঙ্গিক? 10, 13, 12, 14। নো, 12 ধারায়। যখন অধিকার বা প্রথম সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয় তখন সেসব ঘটনা প্রাসঙ্গিক। বিধানটি কোন ধারায় বর্ণিত? 13 ধারা, 12 ধারা, 14 ধারা, 9 ধারা।
আমি আবার বলছি, যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয় তখন সেসব ঘটনা প্রাসঙ্গিক। বিধানটি কোন ধারায় বর্ণিত হয়েছে? 13, 12, 14। হ্যাঁ, 13 ধারায়। ইয়েস। 29তম প্রশ্ন, কোন ধরনের অনুমানে আদালত তার ডিসক্রিপশন ব্যবহার করতে পারে? ঘটনার অনুমান, চূড়ান্ত প্রমাণ, অখণ্ডনযোগ্য অনুমান, আইনের অনুমান। আইনের অনুমান। ঘটনার ঘটনার অনুমান। ঘটনার অনুমানে আদালত ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে পারে। এটা আপনার 4 ধারাতে পাবেন আপনি। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারা দুটিতে চূড়ান্ত প্রমাণের উদাহরণ দেওয়া হয়েছে? সুন্দর প্রশ্ন। কনক্লুসিভ প্রুফ, যেগুলো আদালত কাউকে আর খণ্ডানোর জন্য সুযোগ দিবেন না। 79, 85, 41, 114, 112, 114, 41, 112 কোনটা? 41, 112। 41 ও 112 এগুলো কনক্লুসিভ প্রুফের অন্তর্ভুক্ত বিষয়। এরই মাধ্যমে আমাদের 30টা এমসিকিউ শেষ। আজকে কি আর কন্টিনিউ করব? না স্যার। না স্যার। ঠিক আছে, আমরা 1 থেকে আপনার 16 সেকশন পর্যন্ত বিষয়ের উপরে বিস্তারিত জানা হয়েছে। আজকে ক্লাস সম্পর্কে আপনাদের ইভালুয়েশন কি, অর্থাৎ আপনাদের সাজেশন কি বলেন? ক্লাসটা ইফেক্টিভ মনে হচ্ছে কিনা, ফ্রুটফুল মনে হচ্ছে কিনা? স্যার স্যার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমার এই যে স্পিডে বা যে আঙ্গিকে আমি লেকচারটা ডেলিভারি দিয়েছি এভাবে চলবে না অন্যভাবে আর ইয়ে করার সুযোগ আছে? সাজেশন থাকলে আসতে পারে। স্যার জি, সম্ভবত 16 জুনে হয়তো বা এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে হয় যে আরেকটু যদি সম্ভব হয়, একটু যদি আহ, জোরে আগানো যায় আর কি, যদি সম্ভব হয় আর কি, আর না হলে এইভাবে চলবে স্যার। না আমরা ইনশাল্লাহ 16 জন তো জি স্যার। আমাদের টার্গেট হচ্ছে 5-7টা যদি ক্লাস নিতে পারি আমরা ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই প্রথম অধ্যায়টা, মানে এই প্রথম খণ্ডটা। বাকিগুলো অত জটিল না, ঠিক আছে? জি এই স্যার। প্রথম খণ্ডটা বেশি জটিল। এগুলোর উপর যদি আপনি মাস্টারিং করতে পারেন ইনশাল্লাহ পরবর্তীগুলো সহজ মনে হবে। আচ্ছা, এটা মাথায় রাখলাম। আর হলো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন যদি না থেকে থাকে আমরা তাহলে আজকে শেষ করতে যাচ্ছি। আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে আহ ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুন, কল্যাণের সাথে রাখুন। সবাই সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।